এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ইংল্যান্ডের রাজধানীতে যখন দেমির পা রাখল তখন সবে ভোর হতে শুরু করেছে। সকালের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও এই সময় গ্রীষ্মকাল এখানে দিনের বিস্তৃতির সাথে তাপমাত্রাও ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠবে। হিথ্রো বিমানবন্দরটি এই মুহূর্তে বেশ জমজমাট হয়ে আছে, মানুষের আনাগোনা চলছে। বাইরে চলে আসতে দেমিরের চোখ যায় ডান দিকে। পরিচিত চেহারার দেখা মিলে তৎক্ষণাৎ নিক। ও বলেছিল দেমিরকে নিতে আসবে, এসেছেও তাই। চোখে চোখ পড়তে হাস্যোজ্জ্বল বদনে এগিয়ে আসে নিক। তার মাঝে বিশেষ চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। দেমিরের মনটা কিঞ্চিত খারাপ থাকলেও ও নিজের মনোভাব আড়াল করে নিল। এখানে ভালো থাকতে এসেছেও, সেই কাজে মনোনিবেশ করাই উত্তম। নিক এসে বিশুদ্ধ ইংরেজিতে জিজ্ঞাসা করে, কেমন আছো বন্ধু? আমি আশা করিনি যে তুমি আসবে। দেমির কাষ্ঠ হেসে বলে, আমিও আশা করিনি, এই জন্যই বলে ভবিষ্যৎ কারো হাতে নেই। নিক সহমত পোষণ করে হেসে বলে, ঠিক বলছো, তবে তুমি একা বলেছিলাম না ভাবিকে সাথে করে নিয়ে আসবে? এহেন প্রশ্ন দেমিরের অশান্ত মনকে আরো বিক্ষিপ্ত করে তুলল। অন্তরে জাগলো বিতৃষ্ণা। থমথমে গলায় বলে, পরে বলবো সব। অফিসের কাজ শেষ করে সোজা ফ্লাইটে উঠেছি, ভীষণ ক্লান্ত আমি। অতি খুশিতে বোকামি করে বসেছে নিক। তারা দিয়ে গাড়ির পথ ধরে বলল, আমিও না, চলো চলো, আমি হোটেল বুক করে রাখছি। সায় জানিয়ে দেমির চলল নিকের সাথে। পার্কিং লটে ক্যাব ঠিক করা ছিল। তারা উঠে বসতেই সেটি অনতি দূরের পথ ধরল। গন্তব্য সফিটেল লন্ডন হিথ্রো নামক বিলাসবহুল হোটেল। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটি। সাধারণত গড়পড়তার পরিবারগুলোতে আজকের দিনটি একটু উৎসব মুখর থাকে। পুরো সপ্তাহের ব্যস্ততা কাটিয়ে স্বস্তির এক শ্বাস ছাড়া যায়। জিয়ার বাবা আজ বাসায়। জিহাদও আজ বোনের পিছু পিছু ঘুরছে। আগেকার মতো নানান আবদারের পসরা সাজিয়ে নিয়ে এসেছে। জিয়া হাসি মুখে সবটাই শুনছে, নিজের মতো করে একটু একটু করে প্রত্যুত্তর করছে। ওর সবসময় কম কথা বলার অভ্যাস। আরই মাঝে সকালের নাস্তা সেরে নিয়েছে তারা। মা বাবা মিলে দুই ভাই বোনের খুনসুটি বসে বসে দেখছেন আর মিটিমিটি হাসছেন। ঘরের বাচ্চারা একবার বড় হয়ে গেলে পুরনো সে আমেজটি হারিয়ে যায়। নেমে আসে নীরবতা, কিন্তু মাঝে মাঝে তবু আড়াল হতে বেরিয়ে আসে সময় সুযোগ বুঝে। জেহাদের কথা শেষ হতেই আচমকা জিয়া সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আমার কিছু কথা ছিল। কণ্ঠটা কেমন গুরু গম্ভীর শোনালো। সবাই তৎক্ষণাৎ জিয়ার দিকে মনোযোগ দিলে কবির সাহেব চিন্তিত স্বরে বলেন, কাল থেকে দেখছি তোমার মনটা কেমন ভার হয়ে আছে, কি হয়েছে জিয়া? বাবার কথায় জিয়ার দৃষ্টি নত হলো। মুখ ফুটে কিছু বলতে গিয়ে মনে হলো কণ্ঠ চেপে আসছে। এত করেই নিজেকে বোঝালো যে কোনো ক্রমেই দুর্বল হওয়া যাবে না, অথচ এখন কেমন কষ্ট হচ্ছে অন্তঃস্থলে। ও তবু যথাসম্ভব নিজেকে নিয়ন্ত্রণে রেখে দৃঢ় গলায় বলল, আমি ফিরে যাওয়ার জন্য আসিনি। সকলে যেন হতবাক হয়ে গেল। কবির ফের বললেন, কি কারণ? আমার আর ইলহান শাহ দেমিরের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। আমি আর কখনো সেখানে ফিরে যাব না। নাজমা উচ্চস্বরে আর্তনাদ করে উঠলেন। সহসা জিয়ার কাছে গিয়ে অস্থির হয়ে বলেন, এসব কি বলছিস তুই? শেষ মানে? বিয়ের মতো সম্পর্ক কি এমনি এমনি শেষ হয়ে যায়? আমি যেহেতু বলেছি, সুতরাং এরকমটাই হয়েছে। জিয়ার কণ্ঠ কেমন কঠিন। নাজমা হতবাক হয়ে পাশে বসে পড়লেন। মধ্যবিত্ত সমাজের এক মেয়ের সংসার ভাঙার মতো ভয়াবহ দুঃস্বপ্ন বোধহয় আর দুটো নেই। কবির নিজেও বেশ অবাক হয়েছেন, তবে তিনি সর্বদা শান্ত মস্তিষ্কের মানুষ। উনি কিছুকাল চুপ থেকে বললেন, কারণটা কি জিয়া? সবটা খুলে বলো। এবার জিয়া তুচ্ছ হাসে। সব কিছু বলতে হলে আপন পরিবারকে ছোট করতে হবে, নিজেকে নিয়ে নিচু মন্তব্যগুলো জানাতে হবে, আবারও সিক্তিক্ত বাণীগুলো আওড়াতে হবে। কি নিদারুণ ব্যথা সে শব্দগুলোতে, এবং এই যন্ত্রণাকে জিয়া আগলে নিয়েছে নিজের মাঝে। আমি তার যোগ্য নই। আমার মতো কুৎসিত, স্বল্প শিক্ষিত, বিশেষত্বহীন মানুষ কোনো দিক থেকেই তার মতো আভিজাত ব্যক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। নিজের পরিবারের উপর আরোপিত মিথ্যাটি এড়িয়ে গেল জিয়া। সব সত্য প্রকাশ্যে আসতে নেই। কি বলছিস এসব? সে এখন চোখে দেখে।
তাই আমায় দেখতে পায় না। কবির সাহেব আর কিছু বলতে পারলেন না। মেয়েকে এরূপ অপমান সহ্য করতে হয়েছে বলে নিজেকে কেমন পরাজিত মনে হলো। নিশ্চল অনুভূতিহীন চোখে তাকালেন নিজের হাতের দিকে। শ্যামকালো বর্ণের ত্বক দৃষ্টিগোচর হয়। মা নাজমার উজ্জ্বল চামড়া নয়, বরঞ্চ জিয়ার বরণ তার বাবার থেকে এসেছে। যে সন্তান তার বাবার প্রতিচ্ছবি হওয়ায় অন্যের কাছে হেয় প্রতিপন্ন হয়, সেই বাবার কাছে এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? যে বাবা অর্থের অভাবে মেয়েকে সুনাম ধন্য প্রতিষ্ঠান হতে শিক্ষা লাভ ব্যর্থ হওয়ায় অন্যের কাছে অপমানিত হয়, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? নিজেকে কি তখন পিতা হিসেবে যোগ্য মনে হয়? হয় না তো। পাশ থেকে নাজমা খাতুন জিয়ার দু কাঁধ আঁকড়ে ধরে মৃদু সাকিয়ে বলেন, তাই বলে তুই মেনে নিবি? কিছু বলিসনি? ও কি জেনে শুনে তোকে বিয়ে করেনি? উনি মনে করতেন আমি অনেক সুন্দর। জিয়া তাচ্ছিল্য করে হেসে বলে, নাজমার নিজেকে কেমন শক্তিহীন লাগে। পুরুষ মানুষ তো কত কিছুই বলে, সব গায়ে লাগালে চলে? আমাদের জানাতি, আমি না হয় দেমিরের সাথে কথা বলতাম। জিয়া শীতল চোখে তাকায়। আমার আত্মসম্মান বোধ আপোষ করতে নারাজ মা। স্বামী স্ত্রীর মাঝে এগুলো থাকে না জিয়া, একটু সমঝোতা করে চলতে হয়। মুখের কথায় সংসার নষ্ট হয়। আমার ধৈর্য শক্তি সম্পর্কে তুমি ভালো মতোই জানো মা। নাজমা উদ্ভ্রান্তের ন্যায় বসে থাকেন। এক সময় নিজেই বিড়বিড়ে বলেন, এই সমাজে তালাকপ্রাপ্তা মেয়ে ও তার পরিবারের কোনো শান্তি নেই। আজাবের জীবন সামনে আসছে। পাশে বসে জিয়া সেটা খুব স্পষ্টই শুনতে পেল। এ তো সবে শুরু। ধীরে ধীরে অনেক কিছু তাকে শুয়ে যেতে হবে। তবে যার জন্য ও নিজে দায়ী নয়, সে বিষয়ে ভুক্তভোগী হতে সে নারাজ। ও জানে সমাজ ও আত্মীয়দের নানান কথায় পরিবারের উপর কীরকম বিরূপ প্রতিক্রিয়া পড়ে। উপরন্তু ঘরের মানুষগুলো যদি সংবেদনশীল মনোভাবের হয়ে থাকে, তাহলে আপন নিরেই একসময় জাহান্নাম হয়ে ওঠে। জিয়ার পক্ষে তা সহ্য করা অসম্ভব। নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য ও ঠিক করে এখানে এসেছে। জীবনে আর কারো উপর নির্ভরশীলতা নয়, কাউকে আর নিজের চাইতে প্রাধান্য দেওয়ার অবকাশ নেই। শুধু সন্তানের দায়িত্ব হিসেবে যতটুকু বাবা মাকে জানানোর ছিল, ঠিক ততটুকু বলার জন্যই ও এসেছিল এই বাসায়। ওর গন্তব্য এখনও শুরু হয়নি, তাকে অনেকটা পথ যেতে হবে এখনও। আর পিছুটান থাকলে কখনো তা সম্ভব নয়। জিয়া ত্যাগ করবে সব। এখন থেকে শুধু নিজেকে নিয়ে বাঁচবে, নিজের জন্য নিঃশ্বাস নেবে। ও সহসা উঠে দাঁড়ালো। ঘর অভিমুখী হওয়ার আগে মায়ের দিকে তাকিয়ে অটল স্বরে বলল, মানুষ হোঁচট খেলে সাবধান হয়ে যায়। আমিও সেভাবে আর একই ভুল করব না মা। তোমরা নিশ্চিন্তে থাকো, এই জিয়া আর কারোর পথের কাটা হবে না, কোনো আজাব সৃষ্টিরও কারণ হয়ে উঠবে না। জিয়া চলে গেল তৃপ্ত পায়ে। নাজমা আপাতত সেখানে মনোযোগ দিলেন না। মেয়ের মাথা গিয়েছে বলে তার বিশ্বাস। এখন কিভাবে কি হবে তা ভাবতেই তিনি অস্থির হয়ে পড়েছেন। দুঃখীর চেহারা তুলে তাকালেন স্বামীর পানে, অথচ ভদ্রলোক কেমন যেন থমকে গিয়েছেন। কথা আসছে না তার। অতি আদরের মেয়ের এহেন দুর্দশা তার অন্তরকে জখমই করে তুলেছে। মস্তিষ্ক বারংবার নিজেকে দোষী সাব্যস্ত করছে। বড্ড অপারক লাগছে তার। তার মেয়েটা কেন সুখী হলো না? হোটেল রুমে প্রবেশ করতে এক দীর্ঘশ্বাস ছাড়ল দেমির। কোনো কিছুর তোয়াক্কা না করেই শটান হয়ে পিঠ হেলিয়ে দিল নরম আরামদায়ক গদির বিছানায়। নিজেকে কেমন যেন অতিরিক্ত ক্লান্ত লাগছে। অথচ আগে কত কর্মঠ এক জীবনে অভ্যস্ত ছিল। তবে ও কি আদৌ শরীরের অবসাদ, না মন গহীনের? এতদিন যেসব অস্থিরতাটা মনের মাঝে দানা বেঁধেছিল, প্রতিনিয়ত মস্তিষ্ক মাতিয়ে রাখছিল, সেসব গতকালই জিয়ার সম্মুখে অকপটে স্বীকার করে নিয়েছে। সকল দ্বিধা কাটিয়ে নিজের ইচ্ছে ব্যক্ত করেছে। অবশেষে মুক্তি লাভে সফল হয়ে গিয়েছে সে। তবুও কেন যেন চিত্তে শান্তি মিলছে। কাটার মতো কিছু একটা বিধে আছে ভেতরে, ঠিকমতো শ্বাসও নিতে পারছে না বোধ হয়। ভেবেছিল দেশে এই দমবন্ধের কারণ নিষ্পত্তি করে এসেছে, অথচ এখন অনুভব হচ্ছে যেন এই কষ্ট কেবল শুরু হলো। ও কি পাগল হয়ে গেল? আশ্চর্য! ভাবনার সুতো কাটে নিককে দেখে। আরই মাঝে সে সুন্দর মতন পোশাক বদলে হাত মুখ ধুয়ে এসেছে। হঠাৎই কিছু একটা ধরতে পেরে ভ্রু কুচকে এলো দেমিরের। আচমকা উঠে বসে নিককে উদ্দেশ্য করে বলল, তুমি এখানে ফ্রেশ হলে? নিক ভাবলে সীন উত্তর করলো, হ্যাঁ। তোমার রুম নেই? আজব, দুজনের জন্য দুই রুমের কি প্রয়োজন? তুমি তো একাই এসেছো।
আমি সেভাবে বলিনি। তোমার ফিয়ান্সে কোথায়, কি যেন নাম? দুঃখিত, ভুলে গিয়েছি। দেমের কিছুটা বিব্রত হয়ে বলল, মেয়েটার দিকে সেদিন সেভাবে চোখ তুলে তাকায়নি, মনোযোগ ছিল না সে আলাপচারিতায়। দেমের এই প্রশ্নে নেকের ঠোঁট থেকে হাসি মুছে গেল, থামথামে গলায় বলল, ওর নাম জেনে কাজ নেই। দেমের অবাক হয়ে তাকায়। গত সপ্তাহেই তো নিজের বাগদত্তাকে নিয়ে কেমন আমোদে ছিল নিক, চোখে মুখে নিদারুণ খুশির ছটা। এই অল্প সময়ে আবার কি হলো? কেন, তোমরা দুজনেই তো গেট টুগেদারের জন্য কত আগ্রহী ছিলে। নিক বিষণ্ণ মনে দেমিরের পাশে বসে পড়ে, নত দৃষ্টি রেখে বলে, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। দেমিরের বিস্ময়ের মাত্রা ছাড়ালো, হতবাক স্বরে বলল, কেন? ইউ গাইস লুকড সো হ্যাপি টুগেদার, আদারওয়াইজ হি ওয়াজ অলসো সো প্রিটি অ্যান্ড স্মার্ট। এই কথায় নিক তাচ্ছিল্য হাসে, পরপর এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, বাইক সৌন্দর্য, অবস্থান, আকর্ষণীয়তা দিয়ে কি হবে যদি মনের ভিতরটা কুষিত হয়? চেহারা এক সময় চোখের অভ্যস্ততা হয়ে যাবে, কিন্তু তার মনের সৌন্দর্য, তার চিন্তা ভাবনা, আচার ব্যবহার, মূল্যবোধ বারংবার আমাকে জানিয়ে দিবে এই মানুষটা ঠিক কতটা ভালো, আমার কাছে মূল্যবান। কি বলছো? মনের শান্তি হলো সবচাইতে বড় শান্তি। দেমির মনটা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। আমিও হয়তো ওর রূপের মোহে আটকে গিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম, চোখে সয়ে গেলে তখন পারিপার্শ্বিক অনেক কিছুই আমাদের দৃষ্টিগোচর হয়। আমিও চেষ্টা করছিলাম, কষ্ট হলো, মানিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য ছিল না। দেমির কেমন নিশ্চুপ হয়ে গেল, কিছু বলতে গিয়েও পারল না কি হচ্ছে এসব। এরপর কাউকে জীবনে যোগ করতে হলে আমি তার দিকে আর চোখ তুলে তাকাবো না, তাকে অনুভব করার চেষ্টা করব, জানার এবং বোঝার জন্য সব করব। সত্যি বলতে আমি অনেক চেষ্টা ছিলাম। তোমার সঙ্গী যখন তোমায় বুঝতে চায় না, অনবরত মানসিক যন্ত্রণা দিয়ে যায়, তখন মনে হয় তোমার পুরো জীবনটা কেমন বিষাক্ত হয়ে আছে। আমারও ঠিক তেমন লাগতো। এখন একা আছি, অন্তত তার চেয়ে অনেক ভালো আছি। নিকের কথা যতই দেমির শুনছে তত যেন ওর অভিব্যক্তি গম্ভীর হয়ে উঠছে। এরূপ ভাবভঙ্গি লক্ষ্য করে নিক থেমে গেল, আর কথা বাড়ানো অনুচিত মনে করে সশব্দে হাসার চেষ্টা করলো। দেমিরের কাজ চাপড়ে বলল, তুমি মুখটা এমন বানিয়েছো কেন? তোমার কিসের চিন্তা? তোমাকে গতবার দেখেই বুঝে গিয়েছিলাম তুমি অনেক সুখী। আমার সুপ্ত দুঃখ খেয়াল করনি তুমি সেদিন, অথচ তোমার খুশি এতটা স্পষ্ট ছিল যে কারো চোখে পড়বে। আমিও বুঝে গিয়েছিলাম যে একদম যোগ্য জীবনসঙ্গী পেয়েছো তুমি। তোমার চোখে মুখে তার কাছে ফিরে যাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, সেটা দেখেই বোঝা যায় তার কাছে থাকলে তুমি ঠিক কতটা ভালো থাকো। আমার সত্যি বলতে আফসোস হচ্ছে তুমি ভাবিকে নিয়ে আসোনি। আমার কট্টর বন্ধুকে বেশ এনেছেন তিনি। উনি এক সম্ভাষণ পাওয়ার দাবিদার। দেমির কি উত্তর দেবে? জবাবের উপযোগী কোনো শব্দ ওর ভাণ্ডারে নেই। সে কেবলই একটু হাসলো নিকের বিপরীতে। নিক এবারে উঠে দাঁড়িয়ে বলে, আচ্ছা, অনেক কথা হলো, তুমি ফ্রেশ হয়ে নাও, একসাথে নাস্তা করতে বেরোবো। নিক সোজা ব্যালকনিতে চলে যেতেই দেমিরের ঠুটে ফোটা মিথ্যে হাসিটুকু সহসায় মিলিয়ে যায়। চোখের মুখে নেমে আসে ঘোর আমানিশা। বুকের মাঝে কেমন তোলপাড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। গতকাল সারাটা সময় জিয়াদের বাসায় এক থমথমেই পরিবেশ বিরাজমান ছিল। অতি সুখের তোরে সব কেমন স্থবির হয়ে গিয়েছিল, কারো মুখে কোনো কথা ফুটেনি। দিন ফুরিয়ে রাত নেমে এলেও জিয়া দোর খুলে ঘর ছেড়ে বের হয়নি। শেষে জিহাদ খাবার নিয়ে গেলেও দরজা খুলেছিল, চুপচাপ খেয়ে নিয়েছে। বিপরীতে কোনো শব্দ উচ্চারণ করেনি। কবির সাহেবের আদেশেই নাজমা যাননি জিয়ার সাথে কথা বলতে। সকালে বলা ওই কথাটুকু যে জিয়াকে কতটা আঘাত করেছে সেটা বুঝে গিয়েছিলেন কবির, তাই ভারী স্বরে স্ত্রীর উপর মেয়ের থেকে দূরে থাকার সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন। জিয়া এমনিতেই ভগ্ন হৃদয় নিয়ে তার বাবার দুয়ারে এসেছে, ওকে কোনোভাবে তিনি আর কষ্ট পেতে দিতে চান না। এখন সকাল 9টা বাজে, খাবার টেবিলে সকালের নাস্তা সাজানো হয়েছে। নাজমা মুখ ভার করে প্রত্যেকের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। বাসায় 3 জন এখানে উপস্থিত থাকলেও জিয়া এখনও ঘর থেকে বের হয়নি। দরজাটা আগের মতো লাগিয়ে রাখা। বদ্ধ দরজার দিকে একবার ম্লান দৃষ্টি বুলিয়ে কবির সাহেব জিহাদকে বলেন, তোমার আপুকে ডেকে নিয়ে আসো, যাও তো। বলবে বাবার আদেশ, সবাই একসাথে নাস্তা করবে। জিহাদ নিঃশব্দে মাথা নাড়িয়ে চলে যায় জিয়াকে ডাকতে। দরজায় কয়েকবার নাম ধরে করাঘাত করলেও শেষে জবাব না পেয়ে জিহাদ ইতস্তত করে নখ ঘোরায়। আশ্চর্যজনকভাবে দরজাটা খুলে যায় সাথে সাথে।
ঘরময় অন্ধকার ছড়ানো, তবু বোঝা যায় এখানে কারো উপস্থিতি নেই। ভয়ে ভয়ে জিহাদ ঘরের আলো জ্বালিয়ে দেয়, তাকে সঠিক প্রমাণ করে দিয়ে দেখা যায় ঘরে আসলেও কেউ নেই। ওয়াশরুমের দরজার ছিটকানি বাহির থেকে লাগানো। উদ্ভ্রান্ত দৃষ্টি চারপাশে ঘুরতেই টেবিলে রাখা একটি ভাঁজ করা কাগজ নজরে আসে। সেটি কোনো মতে হাতে তুলতেই ত্রস্ত পায়ে ঘর থেকে বেরিয়ে আসে জিহাদ। আপু কোথাও নেই। সকলে হতভম্ব হয়ে যান। ছেলে কি বলে? কি বলছো এসব? বাবার দিকে কাগজটা এগিয়ে দিয়ে জিহাদ কান্নারত মুখে বলে, আপু সত্যিই এখানে নেই। কাপা কাপা হাতে ছোট্ট কাগজটিতে চোখ বোলান কবির সাহেব। পাশ থেকে অস্থির চিত্তে নাজমা তাকে আঁকড়ে ধরেন। বাবা মায়ের চেয়ে আপন কেউ নেই, এটা আমি মনে প্রাণে মানি এবং বিশ্বাস করি। কিন্তু মাঝে মাঝে আমাদের ভরসার স্থানও পারিপার্শ্বিক অনেক কারণে আমার শ্বাসরোধের কারণ হয়ে ওঠে। আর আমার যা পরিস্থিতি, তাতে সব কিছু তিক্ত হয়ে উঠতে বেশি সময় লাগবে না। আর আমি চাই না কারো অশান্তির হেতু হতে। যেখানে আমি নিজেই শান্তির খুঁজে বেরিয়েছি, সেখানে সত্যিই আমার জন্য অসহনীয় হয়ে উঠবে সব কিছু। আমার কিছু সময় দাও, নিজেদের বিশ্বাস রাখো। যে মেয়ের কারণে তোমাদের মাথা নত হবে বলে মনে হচ্ছে, সেই মেয়ে একদিন গর্বে তোমাদের শির উন্নত করবে। ততদিন ধৈর্য ধরে অপেক্ষা করো। আমায় নিজেকে সামনে নিতে একটু ছাড় দাও। আবার কবে দেখা হবে জানি না, তবে আমি সময় সুযোগ বুঝে যোগাযোগ করব। পারলে তোমাদের এই অবাধ্য হয়ে ওঠা মেয়েকে ক্ষমা করে দিও। জিয়া বেরিয়ে পড়েছে আপন পথে। তার হাওয়া অপমানের যোগ্য জবাব তৈরিতে ওকে যে থেমে থাকলেই চলবে না। এই লড়াই নিজের সাথে, নিজেকে পুনরায় স্বীয় দৃষ্টিতে মাথা উঁচিয়ে দাঁড় করানোর এক আত্মযুদ্ধে। সময় হঠাৎ থমকে আছে। কয়েক মুহূর্ত পেরিয়ে গেলেই মনে হয় যেন কয়েক বছর চলে গিয়েছে। তাই তো দেমির মনে হচ্ছে সে এক গোলক ধাঁধার মাঝে আটকা, কিছুতেই একে পেরিয়ে উঠতে পারছে না। মনের সংশয় বিচলতা কাটিয়ে উঠতে কত কিছু করলো দেমির। দুটো দিন নিকের সাথে মিলে নিজেদের মতো ঘোরাঘুরি করলো। ইচ্ছে মতো কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া, পুরনো বিশেষ জায়গাগুলোতে গিয়ে স্মৃতি রোমন্থন, পরিচিতদের সাথে দেখা, সে আপন স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে আসা, সব কিছুর মাধ্যমে যথাসম্ভব নিজেকে ব্যস্ত রেখেছিল দেমির। তবু সে একজনকে কোনোভাবেই মনস্পট থেকে সরাতে সক্ষম হচ্ছে না। ও প্রতিটি নিঃশ্বাসের সাথে তার নামটা যেন মস্তিষ্ক অনবরত জপ করে যাচ্ছে। কেন এমন হচ্ছে এর কোনো জবাব নেই দেমিরের কাছে। ওর ভেতরের বাহির যে ভীষণ অস্থির হয়ে আছে, সেটা তার অভিব্যক্তিতে স্পষ্ট। কেমন ক্ষণে ক্ষণে অন্য মনস্ক হয়ে পড়ছে, নানান খেয়ালে ডুবে থাকছে। অথচ নিক প্রশ্ন করলে প্রতিবারই নাকচ করে বিষয়টি এড়িয়ে গেছে কোনো রকম। চাইলে নিকের সাথে ঘটনাটি নিয়ে কথা বলা যেত, ভারাক্রান্ত মনকে শান্ত করার এক পন্থা মিলত। কিন্তু তার জন্য ওকে সবটাই খুলে বলতে হবে। কেন যেন সেটার জন্য ওর মন রাজি হলো না। সে শুধু এতটুকুই জানে যে এতে জিয়ার অসম্মান হবে। যেসব শব্দ প্রয়োগ করে ওকে পরিস্থিতি অন্যের সম্মুখে তুলে ধরতে হবে, সেটুকু অন্তত জিয়ার প্রাপ্য নয়। দেমিরের কথা স্বীকার করতে বাধ্য, তাই মুখে কুলুপেটে নির্জীবের মতো রয়েছে শুধু। কিন্তু আজ অবশ্য দিনটা ভিন্ন। যেই মিলায়তনের উদ্দেশ্যে ভিন্ন দেশে পাড়ি দেওয়া, আজ সেখানে এসেছে তারা। কর্নওয়াল, গ্রেট ব্রিটেনের মূল ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণে অবস্থিত অঞ্চল। এই অঞ্চলের একটি সুন্দর ঐতিহাসিক ও ভূপ্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ উপদ্বীপ নামক লিজার্ড পেনিনসুয়ালায় তাদের গন্তব্য। এখানকার মূল আকর্ষণই হল পরিষ্কার চকচকে সবুজাভ নীল জলরাশি, বিভিন্ন দুর্লভ শিলা, নানান সামুদ্রিক পাখিদের কলতান, পাহাড়ের মতন খাড়া উঁচু নিচু পাথরের টিলা, ঢালু ভূমি, স্বপ্নীল এক জগৎ যেন। প্রকৃতির অপরিমেয় সৌন্দর্যে মন মস্তিষ্ক জুড়ে যায় এক পলের মধ্যে। গ্রীষ্মকাল চলছে, পর্যটকদের খানিকটা ভিড় রয়েছে এ সময়ে। দেমির এবং নিক যখন পৌঁছালো তখন সূর্য খাড়াভাবে মাথার উপর কিরণ দিচ্ছে। সৈকতের উপরে থাকা সোনালি বালিগুলো অরুণে রাঙ্গা হয়ে জলজল করছে। কিছু জায়গায় বালির রঙের সাথে হালকা গোলাপি বা পেঁচানো সাদা লাম্বাটে বা বিভিন্ন আকৃতির বর্ণগুলো বেশ করে চোখে লাগছে, যা খুবই নৈসর্গিক এবং সুন্দর দেখাচ্ছে। রোদের প্রখর উজ্জ্বলতা দেমিরের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। মাথা ব্যথায় কপালে দৃঢ় কয়েক স্তরের ভাঁজ পড়েছে।
বিরক্তিতে চোখে রোদ চশমাইটে নিকের পাশাপাশি হাঁটছে দেমির। তাদের নির্ধারণ করা হোটেলটি একটি খাড়া পাথরের ঢালের একদম উপরের সমতল অংশে অবস্থিত। এটি সমুদ্রের একেবারে উপরে। এখানে যে কোনো উঁচু এক দৃষ্টিকোণ থেকে চারপাশের দৃশ্য দেখা যায়। হাউজেল বে নামক হোটেলে তারা থাকছে। তাদের বন্ধুরা সবাই ইতিমধ্যে চলে এসেছে। দেমিরাই সবার শেষের কাতারে পড়েছে। লাউঞ্জে সবাই বসেছিল নিকের অপেক্ষায়। সে জানিয়েছে বিশেষ এক উপহার নিয়ে আসছে সকলের জন্য, যা দেখে প্রত্যেকের বিস্ময়ে হতবাক হয়ে যাবে। সেই অপেক্ষাতেই তারা বসে আছে। অতঃপর সেই উৎকণ্ঠার সমাপ্তি ঘটাতেই নিকদের যখন প্রবেশ ঘটল, তখন সত্যি সকলের মুখের অভিব্যক্তি দেখার মতো ছিল। সব মুখে দণ্ডায়মান সে জনপ্রিয় মুখটি দেখে তারা মুখ বনে গিয়েছিল। জীবনের কোনো এক মোড়ে অন্যতম পছন্দের মানুষটির সাথে যে তাদের দেখা হবে, সেটি ছিল নিতান্তই কল্পনাতীত। চারপাশে হঠাৎই মৌনতা ছড়িয়ে পড়তেই দেমির অস্বস্তি অনুভব করলো। নিজের উপর নিপতিত অগণিত জহুরি নজরকে অনড় করে ছাড়ল। পরপর তীব্র স্বরে সবাই মিলে হৈ হৈ করে উঠল। সর্বপ্রথম অলিভার এগিয়ে সে ঝাপটে ধরল দেমিরকে। তাদের দুজনের বন্ধুত্বের বন্ধন ছিল অত্যন্ত গাঢ়। দুর্ঘটনায় দেমিরের জীবন তোলপাড় হয়ে গেলেও অলিভার তখনও যোগাযোগ বিচ্ছিন্ন করেনি। সময়ে অসময়ে দেমিরকে কল করে বসত। ওর সকল খবর জানতে উন্মুখ থাকত। কিন্তু কেন যেন দেমির খুদ এসবে ভীষণ কুণ্ঠা বোধ করত। সবার ওর প্রতি এই বিশেষ মনোযোগকে ওর করুণা মনে হতো। তাই তো ধীরে ধীরে সকলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় দেমির। নিজেকে সরিয়ে নেয়, হয়ে পড়ে ঘরকুনো। তবে দেমিরের মতো জলজলে উজ্জ্বল তারাকে ভোলা বাকি সবার জন্যই তেমন একটা সহজ ছিল না। হঠাৎ করেই সকলের স্মৃতির পাতায় সে থেকে থেকে আড়াল থেকে উঁকি দিত। বন্ধু আমার এই দুচোখকে আমি বিশ্বাস করতে পারছি না। তুমি কি সত্যই এখানে আছো? আবেগী স্বরের বিপরীতে অলিভারকে নিজেও পাল্টা আঁকড়ে ধরল দেমির। মনে পড়ে গেল নিজের সবচাইতে বিষাদগ্রস্ত সময়ে অন্যদের উপস্থিতি যেমন উল্লেখযোগ্য না হলেও এই ছেলেটি ওর সঙ্গ ছাড়তে নারাজ ছিল। আসলে দুঃসময়ে আসল নকল বন্ধুর মাঝে ফারাক খুঁজে পাওয়া যায়। তুমি সত্যি দেখছো ডেমির ইজ ব্যাক? অলিভার উচ্চ স্বরে হেসে উঠল সহসা। ওর যে কী পরিমাণ আনন্দ হচ্ছে তার সব প্রকার শব্দ এবং অনুভূতি বোঝানোর ঊর্ধ্বে। দু বন্ধুর এই মিলবন্ধনের মাঝে সে যোগদান করলো ওয়াল্টারও। বাহিরের শ্বেতবর্ণের সাথে সাথে তাদের ভেতরের মনটাও ভীষণ স্বচ্ছ। ওরা একে অপরের ঘাড় পেঁচিয়ে ধরে তিনজনই লাফিয়ে উঠল এক প্রকার। এরপর আর কারো দ্বিধা রইল না। একে একে জেমি, রাইলি, আর্থার, অ্যামেলিয়া, ফ্রেয়া, প্রেস্টন সহ বাকিরা গিয়ে একত্রিত হলো সেথায়। শুধু তাদের প্রত্যেকের জীবন সঙ্গীরা দূরত্ব বজায় রেখে দেখে গেল বন্ধুত্বের সৌন্দর্য। উল্লাসে মেতে ওঠা প্রাপ্তবয়স্ক তারা যেন ফিরে গিয়েছে সেই তরুণ বয়সে, যারা ছিল বেপরোয়া, বাধা না মানা একটা মুক্ত প্রাণ। সহস্র না বলা কথার তালে কখন যে ঘন্টার পর ঘন্টার সময় কেটে গিয়েছে সেদিকে কারো মনোযোগ নেই। প্রত্যেক জোড়ার জন্য আলাদা আলাদা কক্ষ নির্ধারণ করা থাকলেও দুপুরের ভোজ সেরে সকলে প্রেস্টনের ঘরে ঘাঁটি কেড়েছে। বিছানা, সোফা থেকে শুরু করে মেঝে পর্যন্ত দখল করে নিয়ে আড্ডায় মেতে উঠেছে সকলে। আলাপচারিতার বিশেষ কোনো বিষয়বস্তু নেই। হ্যাঁ, একজনের জীবনে ঘটে যাওয়া কাহিনী, কে এখন কোথায় আছে, কার জীবন ঠিক কতটা সফল, কবে বিয়ে করেছে কিংবা কবে করবে, এসব কিছুই তাদের গল্পে চক্রাকারে ঘুরছে। তবে কারো সংলাপে বিশেষ মনোযোগ নেই দেমিরের। তার দৃষ্টি সে কখন থেকে এক বিশেষ দম্পতির উপর আটকে আছে। সত্যি বলতে বিশেষ সাহিত্য আদৌ করা যায় কিনা সে নিয়েও দেমির সন্দিহান, তবে সাধারণ অবশ্যই নয়। দেমিরের বিপরীতেই বিছানায় তারা পাশাপাশি বসে আছে অলিভার ও তার স্ত্রী হিদার। মেয়েটা 5 মাসের অন্তঃসত্ত্বা। হিদার বেশ কিছুদিন যাবতই ঘুরতে যাওয়ার ইচ্ছে পোষণ করছিল। তার নাকি ঘরে থাকতে ভালো লাগছে না, তাই সময় সুযোগ বুঝে অলিভার তাকে নিয়ে এখানে চলে এসেছে। দুজনের মধ্যকার সম্পর্কেও বেশ মধুর লাগছে। এক মুহূর্তের জন্য হিদারের হাত ছাড়েনি অলিভার। সকলের সাথে কথা বলার তালেও স্বীয় স্ত্রী থেকে এক পলের জন্য মনোযোগ হটেনি ওর। কখন কি প্রয়োজন অপ্রয়োজন সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল রাখছে সে। তবে এতটুকু তাদের ভিন্ন ধারায় অন্তর্ভুক্ত করার কারণ নয়। হেতুটি হচ্ছে হিদার নামক রমণীটি। ভার্সিটিতে পড়াকালীন অলিভার প্রায়ই বলতো ওর হোম টাউনে এক বিশেষ কেউ আছে যার মাঝে অলিভার তার হৃদয় রেখে এসেছে।
এরপর বন্ধুদের নানান কৌতূহলে ও প্রশ্ন শেষে গিয়ে হিদারের ছবি দেখিয়েছিল। সকলে নির্দ্বিধায় স্বীকার করতে বাধ্য, এরূপ অনিন্দ সুন্দরী রমণী সত্যিই বিরল। তবে ছবিতে দেখা হিদার ও বাস্তবের হিদারের মধ্যকার পার্থক্যটা ঠিক আকাশ এবং পাতালের মতোই। যদি অলিভার ওর নাম ধরে পরিচয় করে দিত, তবে দেমিরকে ওকে কখনোই চিনত না। এক দেখায় চোখ সরিয়ে নিত। অনুমান করা যায় জীবনের কোনো এক আধারিয়া ক্ষণে হয়তো অত্যন্ত বিভৎস কোনো ঘটনার শিকার হয়েছে হিদার। তার চেহারা সম্পূর্ণ ঝলসে গিয়েছে। ফ্লোরাল প্রিন্টের পরিহিত জামায় যতটুকু ত্বক উন্মুক্ত ততটুকু বাজেভাবে পুরা মনে হচ্ছে। তবে দাগগুলো পুরনো, গভীর হওয়ায় তাদের চিহ্ন রেখে গিয়েছে। কোনো অচেনা কেউ তাকে প্রথম দেখায় দেখলে অবশ্যই ক্ষণিকের জন্য থমকে যাবে, অস্বস্তিতে নজর ফিরিয়ে নেবে। স্বাভাবিকই বটে, সবাই যে সৌন্দর্যেরই মোহিত হয়, কুৎসিতকে গণনায়ও ধরে না। অথচ এই রমণীটিকে কোনো এক পুরুষ তার সবটা দিয়ে আগলে রেখেছে। জনসম্মুখে উপস্থিত থেকেও যার মাঝে বিন্দু মাত্র জড়তা নেই, বরঞ্চ প্রতি মুহূর্তে তার একটি ছোট ছোট কাজও বুঝিয়ে দিচ্ছে নারীটির গুরুত্ব তার জীবনে ঠিক কতটা। এবারে দেমির তার দৃষ্টি সরিয়ে নিয়ে কক্ষের চারপাশে তাকায়। তার বন্ধুরা সকলেই তাদের জীবনে কম বেশি সুখী, সফলতা প্রাপ্তি, যোগ্যতা, জীবনসঙ্গী সবই রয়েছে। তার মাঝে নিজেকে কেমন নিঃসঙ্গ লাগলো তার। দেমির, নাও ইটস ইয়োর টার্ন। আমাদের সকলের মাঝে তাও টুকটাক যোগাযোগ ছিল, কিন্তু তুমি ছিলে পুরোপুরি বিচ্ছিন্ন। তোমার ভাগেরটা শুনতে আমরা সবাই প্রচণ্ড আগ্রহী। ফ্রেয়ার কথায় সকলে সহমত পোষণ করলো। ভীষণ উদ্গ্রীব হলো তারা দেমিরের দিকে অভিনিবেশ করলো। এত উন্মুখতা দেখে দেমিরের কিঞ্চিত নড়ে চড়ে উঠল। এখন আর এত একাগ্রতা ওর পছন্দ নয়। তবুও মুখ ফুটে কিছু বলল না, কেবল স্মিত হেসে মাথা নাড়ল। ভাবল কি বলা যায়, তার জীবনে বিবরণের মতো কি আর তেমন কিছু ঘটেছে? উত্তর আসে না। ও কিছুটা ইতস্তত করে বলে, তোমরা সবাই তো জানো আমার সম্পর্কে। এই এক জীবনে কি কি ঘটে গিয়েছিল সেটা অজানা নয়। ওরকম অন্ধকার জীবনে আর কী বা ঘটার আছে যা বলার যোগ্য হবে? তাছাড়া বেশি দিন তো আর হয়নি আমি সুস্থ হওয়ার, এরপর চলে আসলাম এখানে। দেমিরের কথায় সকলের উৎসাহে ভাটা পড়ল। তবে ও তো ভুল কিছু বলেনি। তার চেয়ে দেমির যে সুস্থ হয়ে ফিরে আসতে পেরেছে, এ কি অনেক নয়? তবে নিক যেন দেমিরের এই কথাটি মানতে পারল না। মাঝ থেকে গলা উঁচিয়ে বলল, এভাবে বললো তো আর হবে না বন্ধু, আসল পরাজিত তুমি এড়িয়ে গেলে। দেমির স্তব্ধ হয়ে গেল হঠাৎ করে। মুহূর্তেই সকলের জহুরি দৃষ্টি দেমিরের উপর চলে এলো। পাশ থেকে আর্থার দেমিরের গলা জড়িয়ে দুষ্টুমির কণ্ঠে বলে উঠল, কি লুকানো হচ্ছে আমাদের থেকে আয়রন বলো বলো। আরে ও তো কাজ সেরে ফেলেছে। কিসের কাজ? ওয়াল্টারের প্রশ্নে নিক এক বিস্তর হাসল। দেমিরের দিকে তাকিয়ে যা দেখে দেমির এক দীর্ঘশ্বাস ছাড়ল। বিয়ে, এক প্রকার ছেলেটা আমাদের বিয়ে করে নিয়েছে। নিকের বলতে দেরি সকলের হইচই করে উঠতে সময় লাগলো না। শত শত মেয়েদের হৃদয় ভেঙে তাদের ভালোবাসাকে নিষ্ঠুরতম প্রত্যাখ্যান উপহার দিয়ে অবশেষে দেমির বিয়ে করেছে। বিষয়টি অবিশ্বাস্য করে ঠেকালো তাদের কাছে। অ্যামেলিয়া প্রতিবাদ করে হতাশ গলায় বলে, এ আমি বিশ্বাস করি না। আমাদের আয়রন ম্যান এখন আর নিরেট নেই, গলে গিয়েছে। এরূপ কথায় সকলে হেসে উঠল এক প্রকার। পাশ থেকে অ্যামেলিয়ার সাথী জাইডান হাসলে সেও হেসে দেয়। কেন যেন সকলের এই অভিব্যক্তি দেমিরকেও আনন্দ দিল সহসা। শুধু কি গলে গিয়েছে, ও আর সেই দেমির নেই। ওর সাথে আমার প্রায় 2 সপ্তাহ আগে ফ্লোরিয়ায় দেখা। দেশে ফিরছিল, বললাম কয়দিন থাকো, আমরা একটু মজা করি, কিন্তু না, ভদ্রলোকের সে কি ভীষণ তারা স্ত্রী তারা অপেক্ষা করছে। ঠিক মতো পাত্তাও পেলাম না ওর কাছে। দেমির নিজে অনুভব করতে পারলো এই অনুভূতিটুকু। জিয়ার কাছে ফেরত যাওয়ার জন্য কেমন মরিয়া হয়েছিল, কেমন শ্বাসরোধ করা অনুভব, তাও যেন কত সুন্দর। তোমাদের প্রেম কাহিনী শোনার জন্য আমরা সত্যি অত্যাধিক ব্যাকুল। শুরু করো বন্ধু। অলিভার উৎসাহ দিতেই দেমিরের মাঝে এক ভিন্ন চেতনা জাগলো। ও ভুলে গেল অতিরিক্ত বাস্তবতা, ভুলে গেল নিজের করা সকল অন্যায়, বিলীন হয়ে গেল সকল অস্থিরতা। হৃদয়ে চলে গেল সেই সময় যখন দেমিরের 2 চোখে তমসার বাস ছিল। কিন্তু জিয়া নামক এই অস্তিত্বের আগমনে জীবন এক আবিষ্ট সুবাসে পূর্ণ হয়ে গিয়েছিল।
এক মধুর মিষ্টি কণ্ঠী তার ভাবনা জুড়ে খেলা করত, যার ছোঁয়ায় হৃদয়ে দোলা লাগলো। দেমির হারিয়ে গেল ফেলে আসা পথের মাঝে। প্রেম কাহিনী বলবো কিনা জানি না, তবে এই কাহিনী জুড়ে শুধু রেবাস। নাম তার অন্য কিছু হলেও আমি ডাকতাম লিলি বলে। আমার মতো জেদি বদমেজাজি ছেলেকে সামলানো সহজ ছিল না, তার উপর অন্ধ। কেউ আমাকে বাগে আনতে পারছিল না। হঠাৎ আমাকে জানানো হলো আমার বিয়ে। কার সাথে, সে কী করে, কিচ্ছু জানার ইচ্ছে হলো না। শুধু রাগ হচ্ছিল, নিজেকে চরম অপমানিত বোধ হচ্ছিল। এমন ছন্ন ছাড়া জীবনে ভিন্ন কারো আগমন স্বস্তির ছিল না। রাগে ক্ষোভে নিজের পা দুটো কাজ বাড়িয়ে রক্তাক্ত করে ফেললাম। দেমির থামলেও কিছু পলের জন্য। সকলে অধীর হয়ে দেমিরের দিকে তাকিয়ে হঠাৎই দেমির হেসে ফেলল। আমি যাকে একসময় নিয়ন্ত্রণে আনা ছিল অসম্ভব বিষয়, সে আমাকেই বিনা জোরে আহ্লাদ করে বিয়ের রাতে অচেনা সে মেয়েটা আমার পায়ের ব্যান্ডেজ পরিবর্তন করে দিল। ওর কথার প্রেক্ষিতে আমি কিছুই বলতে পারলাম না। শুধু এক মিষ্ট ও মনোরম ঘ্রাণ আমার চারপাশে কাবু করে নিল, আমার মস্তিষ্ক অচল করে দিল। ধীরে ধীরে আমার এই অহমিকা কোথায় যেন হারিয়ে গেল। প্রথম প্রথম আমি উচ্চবাচ্য করলে সে আমায় বোঝাতো, অন্যায় করলে শান্ত স্বরে প্রতিবাদ করে নিজ ভুলগুলো ধরিয়ে দিত। দেমির তাকালো সম্মুখে, প্রশ্ন করল, বিয়ের কয়েক ঘন্টার মাঝেই আমি এক নিষেধাজ্ঞা জারি করেছিলাম জানো। বলেছিলাম আমায় তুমি স্পর্শ করবে না। এই ছেলেটা জীবনেও ভালো হবে না, ভার্সিটিতেও মেয়েদের এই কথা বলতে। আচ্ছা, তাও মানলাম তারা তোর কাছে অপরিচিত, অপছন্দীয় ছিল, কিন্তু তাই বলে শেষমেশ নিজের স্ত্রীকেও। অলিভারের হতাশায় সকলেই অতিষ্ঠ হয়ে মাথা নাড়ল। দেমির স্মিত হেসে ফের বলে, শাস্তিও পেয়েছি। ও ভীষণ শান্ত স্বভাবের হলেও অত্যন্ত আত্মসম্মানে ভরপুর এক নারী। আমার নিষেধাজ্ঞা ও ভুলেনি। প্রতি মুহূর্ত আমার চারপাশে ওর অবস্থান থাকলেও ভুল করেও ওর ছোঁয়া আমি পেতাম না। কেমন এক নীরব অথচ স্পষ্ট দূরত্ব ও বজায় রাখত। এরপর আর কি, আমি বেহায়া হয়ে নিজ অস্থিরতার কাছে হেরে গিয়ে ওর দ্বারস্থ হলাম। তুলে দিলাম আমার মূল্যবান প্রাপ্তির দায়িত্ব। অনেক ভালোবাসো ওনাকে, তাই না? এই প্রশ্নে দেমিরকে উদাস দেখালো। দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ রেখে বলল, ও আমাকে অনেক ভালোবাসে, যে ভালোবাসা কখনো পরিমাপ করা যায় না। ও কখনো আমার এই অতিরিক্ত জেদ রাগ নিয়ে বিরূপ মন্তব্য করেনি, বরঞ্চ ধৈর্য নিয়ে আমাকে আগলে রেখেছে। ওর এই শান্ত ধীর স্বভাবের কারণে আমি কখন যেন নিজের সব অস্থিরতা ক্লেশ ভুলে গেলাম। বিয়ের 2.5 বছরে ও কখনো আমার অক্ষমতা নিয়ে আমাকে একটি কথা পর্যন্ত শোনায়নি, কখনো আমার উপরে সামান্য গলা পর্যন্ত উঁচু করেনি। আমি কিভাবে ভালো থাকবো, কিসে আরাম বোধ করবো, কিসে শান্তি পাবো, আমার পছন্দ অপছন্দ এসব নিয়ে ভেবেই ওর সময় পার হতো। আমি যেন ওর জীবনের কেন্দ্রবিন্দু। তোমাদের প্রেমের বিয়ে নয়, তবুও এত নিষ্ঠা কিভাবে সম্ভব? ওয়াল্টারের মুগ্ধ কণ্ঠে দেমির সংযোগ করে বলে, আজ যে আমি দুস্থ, দু চোখে সবটা আবার দেখতে পাচ্ছি, সেটাও ওর জন্যই সম্ভব হয়েছে। ভালো থাকা কাকে বলে, মন থেকে সুখ অনুভব করা ঠিক কেমন, সেটা ওর কারণেই আমি উপলব্ধি করতে পেরেছি। জানি না কিসের জোরে ও আমায় এতটা ভালোবেসেছে। এই মহিরাশি নারীকে আমরা একটু দেখতে চাই। দেমির, ছবি দাও। প্রাষ্টনের কথায় দেমির থমকে গেল, ফিরে এলো বিষাক্ত বাস্তবে। এতক্ষণ কি বলেছিল ওর সবটা মাথায় কাজ করতেও থমকে যায়। মুখশ্রী নামে আধার, মনে পড়ে যায় সবই নাটক ছিল, অসাধারণ অভিনয়। আচ্ছা, মিথ্যা কপটতা কি কখনো এতটা গভীর হয়, এত বিশুদ্ধ মনে হয়? এতদিন তো দেমির চেয়েও এই পুরনো অনুভূতি ফিরে পায়নি। তাহলে আজ কি হলো? ওর ভেতরটা আবার সরীসৃপের ন্যায় অশান্তি আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরে, দম বন্ধ হয়ে আসে পুনরায়। কি হলো দেমির? কোথায় হারিয়ে গেলে? ছবি দেখাও। প্রেয়াও এবার তাড়া দেয়। দেমিরের মনে পড়ে যায় ওর কাছে আসলেই জিয়ার কোনো ছবি নেই, আর থাকলেই বা কি ও দেখাতো না। এর পেছনে দুটো কারণ থাকলেও ও ব্যক্ত করলো একটি। কাষ্ঠ হেসে বলল, ও অনেক রক্ষণশীল মনোভাবে, ধর্মীয় অনুশাসন পালনে কঠোরভাবে প্রত্যয়ী, তাই সম্ভব হচ্ছে না। প্রাপ্তবয়স্ক তারা এ বিষয়ে তেমন বিজ্ঞ না হলেও কেউই আর দ্বিমত পোষণ করল না।
প্রত্যেকের আদর্শকে সম্মান করার মতো গুণটি তাদের সকলের রয়েছে। এরই মাঝে আস্তে আস্তে আজকের আড্ডার সমাপ্তি ঘটে। দেমির ভারাক্রান্ত ক্লান্ত দেহে বেরিয়ে আসে প্রাস্টনের কক্ষ থেকে, গিয়ে দাঁড়িয়ে পড়ে লম্বা এই করিডরে। চারপাশে শীতল হাওয়া বইছে, সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়ার স্পষ্ট দৃশ্য চোখে পড়ছে, কানে শুশু আওয়াজ ধাক্কা খায়। প্রকৃতির এই মনোরম পরিবেশ ওকে শান্ত করতে ব্যর্থ। জাগতিক সবকিছুই ওর কাছে অনর্থক মনে হচ্ছে। বুদ্ধিমান সে বুঝতে নারাজ যে এককালে যে ওর শান্তির একমাত্র কারণ ছিল, আজ সেই ওর সাথে নেই। নিজ উদ্যোগে তাকে ত্যাগ করে এখন সুখ খুঁজলে কিভাবে মিলবে সেটা? প্রকৃতি বিলাসী দানিশের ব্যাপরোয়া স্বভাব কখনোই বোধহয় পরিবর্তন হবে না। তাদের দুই ভাইয়ের মধ্যে এই বিষয়ে অবশ্য মিল রয়েছে। নিজ ইচ্ছে, শখ, আহ্লাদকে তারা সবার উপরে রাখে, কারোর জন্য তারা মানিয়ে নিতে নারাজ। এই যে সে এখন বিয়ে করে সংসারী হয়েছে, শাহ গ্রুপের দায়িত্ব তার কাঁধে, তবুও নিজের মতো করে ঘুরে বেড়ানোর স্বভাব তার পরিবর্তন হয়নি। কিন্তু যখন থেকে শুনেছে দেমের সুস্থ হয়ে উঠেছে, তখন থেকে সে আরও গা ছাড়া হয়ে উঠেছে। মাসের পর মাস অতিবাহিত হয়ে যায়, কিন্তু তার ভ্রমণ শেষ হয় না। তবে এবার সে এক বড় মুসিবতে পড়ে গিয়েছে, ফেসেছে নিদারুণভাবে। হিল ট্রেকিং করতে গিয়ে পা ফুসকে পড়ে গিয়েছিল, বাপায়ে মারাত্মক চোট পেয়েছে। কয়েক মাসের বিশ্রাম ছাড়া তার পক্ষে সুস্থ হওয়া সম্ভব নয়। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে দানিশ এবার সত্যি চিন্তাগ্রস্ত। সে ভেবেছিল সময়ের আগে বাড়ি পৌঁছাবে, তনিমাকে সঙ্গ দেবে, কিন্তু তার হলো কোথায়? তার আগেই এরূপ বাজে অবস্থা হয়ে গেল। দীর্ঘশ্বাস ছেড়েও কল করে তনিমাকে। মেয়েটা হয়তো ভীষণ রাগ করবে এবার, আবার তার জন্য চিন্তিত হবে, কিন্তু দানিশ অপারগ। সকাল সকাল নাস্তার জন্য নিচে নামছে তনিমা। প্রতিদিন মুক্তাই ঘরে গিয়ে খাবার দিয়ে আসে, তবে আজও বাবার বাসায় চলে যাবে। এখানে একা একা আর ভালো লাগছে না, তাই ট্রলি ব্যাগে হালকা কিছু জিনিসপত্র ভরে ও সিঁড়ি অভিমুখে চলছিল। আরই মাঝে মোবাইল বেজে উঠতে হাঁটতে হাঁটতে সেটি রিসিভ করে কানে ঠেকায় তনিমা। হ্যাঁ দানিশ, কেমন আছো? পরিস্থিতির সাপেক্ষে বাজে একটা প্রশ্ন। দানিশ বিরস বদনে বলে, ভালো না। ভ্রু কুচকে আসে তনিমার। এই লোকের আবার কি হলো? কেন? অ্যাক্সিডেন্ট করেছি একটা। একটু হলেও চিন্তারা ভিড় জমায় তনিমার মস্তিষ্কে। উদ্বেগ নিয়ে বলে, কি বলছো? হিল ট্র্যাকিংয়ে পড়ে গিয়েছিলাম, পায়ে লেগেছে, হাড় ফেটে গিয়েছে, ডাক্তার কয়েক মাসের পূর্ণ বিশ্রাম দিয়েছে। তুমিও না, এতটা বেখেয়ালি কিভাবে হলে? দানিশকে জ্ঞান দিচ্ছে, অথচ তনিমা নিজেও খেয়াল করলো না কথার তালে কখন যে ব্যাগটার সামনে নিয়ে এসেছে। তারপর ঘটে গেল এক দুর্ঘটনা। পরবর্তী কদম বাড়াতেই পায়ে ধাক্কা লাগলো, কণ্ঠস্বর ছিঁড়ে বিরাট এক চিৎকার ভেসে এলো তৎক্ষণাৎ। ভারসাম্য রাখতে না পেরে তনিমা হুমড়ে খেয়ে পড়ল। ওপর হয়ে দুহাত গিয়ে ঠেকলো পরের সিঁড়িতে। দেহের ভার সইল না, পিছলে গেল সম্পূর্ণ। এলো পাতারিভাবে গড়ে ভারী হয়ে আসা শরীরটা একদম মেঝেতে গিয়ে থামলো। স্থির হতেই তনিমার নিজেকে কেমন অসহায় লাগলো। মাথা ঘোরাচ্ছে, কোমরের নিচ থেকে কিছু অনুভব করতে পারছে না। শুধু দেখলো মুক্তা ছুটে এসে আহাজারি করছে। মেয়েটার সাধারণ গলা স্বরে কত উঁচু, অথচ ওর আর্তনাদ পর্যন্ত ওর কানে আসছে না। শুধু মনে হচ্ছে ওর নিম্নাংশ ক্রমশ ভিজে যাচ্ছে। মস্তিষ্কে বুঝিয়ে টনক নড়ল, পুরো দেহে খল বলিয়ে বিষাক্ত পীড়া ছড়িয়ে পড়ল মুহূর্তেই। তনিমা চাপা স্বরেই গুঙ্গে ওঠে, মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে যাবে। গর্ভের সন্তানের কথা চিন্তা করে নিজেকে আচমকায় কেমন অপরাধী লাগলো। এই করুণ সময়ে মনে পড়ে গেল সেদিনের ঘটনাটি। তনিমা তখন আরাম করে বসার ঘরের সোফায় বসে টিভি দেখছিল। তখনই অস্থির কলিং বেলের আওয়াজ মিলে। মুক্তা দরজা খুলতেই শেফালি হন্তদন্ত করে ঘরে আসেন। তাকে উদ্ভ্রান্তের মতো লাগছিল। তনিমা ভ্রু কোচকে কিছু বলার আগে সে নিজেই জানালো কিভাবে দেমির চলে যাওয়ার পর জিয়া সব সময়ের জন্য এই বাড়ি ছেড়েছে। শেফালি বারংবার সাহায্য চাচ্ছিলেন, তনিমা যেন জিয়ার সাথে যোগাযোগ করে, তাকে ফিরিয়ে নিয়ে আসে। দম্পতির মাঝে সৃষ্টি হওয়া সমস্যার কোনো মধ্যপন্থা বের করার ব্যবস্থা করা হোক। তনিমা কোনো মতে শেফালিকে আশ্বস্ত করে পাঠিয়ে দিলেও মনে মনেও বেশ খুশি হয়েছিল। ওর ঠিক করা পথটি তাহলে কাজে দিয়েছে। বাকি দুটো দিন যে কি পরিমাণ আত্মতুষ্টির মাঝে কেটেছে সে বিষয়ে আর বলারই আত্মা নেই। তবে প্রধান ঘটনাটি ঘটেছে তার দুদিন পরে।
ডাক্তারের চেম্বার থেকে ফিরতে পথে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। অপেক্ষা করতে করতে অনেক ক্লান্ত হয়ে যাওয়া পাশের এক ক্যাফেতে বসার সিদ্ধান্ত নেয় তনিমা। তবে সেখানে প্রবেশ করতেই ওর চোখ দুটো পরিচিত কারো দেখা পায়। যদিও আবৃত তাকে চেনা সহজ নয়, তবে তনিমার তীক্ষ্ণ দৃষ্টি এড়ানো কষ্টসাধ্যই। জিয়া একা নিস্তব্ধের ন্যায় বসেছিল। কোনো এক গভীর ভাবনায় ডুবু তার অভিব্যক্তি। ও কোনো প্রকার বাক্য ব্যয় না করেই জিয়ার দখলকৃত টেবিলের চেয়ারে বসে পড়ে। আচমকা এরকমটা হওয়াতে জিয়া হতবাক হয়ে চোখ তুলে সামনে তাকায়। দৃষ্টিগোচর হয় কুটিল হাসির সমেত বসে থাকা তনিমাকে। হাসির সাথে কণ্ঠস্বরে কেমন বিদ্রুপ। কেমন আছো জিয়া? একজন পরিত্যক্তা স্ত্রী হয়ে জীবন কেমন কাটছে? মানুষের পরিস্থিতির মজা লুটতে খুব পছন্দ করেন, তাই না? তনিমা হেসে মাথা নাড়িয়ে বলে, হুম, শুধু দেমির এবং তোমার ক্ষেত্রে। কেন এমনটা করলেন? ইলহান শাহ দেমিরের সাথে হয়তো আপনার শত্রুতা ছিল, কিন্তু আমি কি দোষ করেছি? তনিমার মুখবয়ব মুহূর্তে শক্ত হয়ে গেল। জিয়ার নজরে নজর মিলিয়ে বলে, শাস্তি, এটা তোমার প্রাপ্য শাস্তি ছিল। কোন অপরাধে? বেইমানি করেছো তুমি। আপনি ঠিক কি বলতে চাচ্ছেন? আমার ওই অবসরে এত কিছু করে বসেছো, দেমিরের চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলেছো। আমার এত বছরের কষ্টকে মাত্র কয়েক মাসে নস্যাৎ করেছো তুমি। তনিমার অস্থির গলায় বলা কথায় জিয়া দৃঢ় স্বরে বলে, সত্যকে সমর্থন করা ও মিথ্যার নিন্দা করা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে আমি এই অপরাধ বারংবার করব। কোনো কিছুর তোয়াক্কা আমি করি না। জিয়ার অবিচল স্বরে তনিমা তাচ্ছিল্য হাসে। তোমার আর আছেই বাকি। বলেছিলাম আমার বিরোধিতা করো না, না হলে তোমার এমন অবস্থা করে ছাড়বো যে না এপারে থাকবে তুমি না ওপারে। কি মিলল তো? দুনিয়াবি হারজিতকে আপনারা কতটা প্রাধান্য দেন? আত্মগৌরব ও অহমিকার টানে মানবতা ভুলে বসেন, অথচ সে একজন সব দেখছেন। নিরপরাধের সাথে হওয়া প্রত্যেক জুলুমের জ্বলন্ত সাক্ষ্য রয়েছেন তিনি। দেমিরকে না হয় আপনি শাস্তি দিয়েছেন, আমার করা সঠিক কাজের জন্য না হয় আপনি আমায় পর্যদস্ত করলেন, আমার হক নষ্ট করে দিলেন। অন্যের সাথেও আপনি খারাপ করেছেন, অধিকার কেড়ে নিয়েছেন, যা এখনও আপনার নিজের কাছে অপ্রকাশিত। কিন্তু আপনার করা সকল অন্যায় কি এভাবেই মুছে যাবে বলে মনে করছেন? জেনে রাখবেন, কারো জীবন নষ্ট করতে চাওয়ার মতো পাপের শাস্তি অত্যন্ত ভয়াবহ। আর মাসুল আপনাকে এতটা করুণ পর্যায়ে যেন না গুনতে হয় যার ভর্তুকি অসম্ভব। আমরা অন্যের করা ভুলের সংখ্যা গুনতে গিয়ে নিজেদের হিসেব হারিয়ে ফেলি। জিয়া আর বসে থাকেনি, নিজেকে গুছিয়ে নিয়ে বেরিয়ে গিয়েছিল ক্যাফে থেকে। অথচ তনিমা সেদিন বাঘ খাড়া হয়ে বসেছিল। জিয়ার কথায় কেন যেন প্রথমবারের মতো নিজেকে নিয়ে কিছু ভয় কাজ করেছিল। সেখান থেকে মনের মাঝে অস্থিরতা দানা বাঁধে। শেষে দানিশ আসবে শুনেও বাবার বাসায় চলে যাচ্ছিল, কিন্তু তার হলো কোথায়? এত বড় বিপদ ঘনিয়ে আসলো। এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়ে তনিমার শুধু এই মনে হলো যে তার ভুলের জন্য আজ তার অনাগত সন্তানের জীবন ঝুঁকির কবলে পড়ল। মাতৃ হৃদয়ে করুণ এক প্রশ্ন জাগলো, কি আদৌ পৃথিবীর আলো দেখবে? আর ভাবতে পারল না। তার আগেই মস্তিষ্ক চেতনা হারালো, চোখে নামলো আধার। অপরদিকে ওর মোবাইলটা নিচে পড়ে গিয়েছে সে কখন। এই পাশের সকল হট্টগোল শুনে দানিশ ভীত হয়ে পড়ল। তনিমার চিৎকার শুনেই বুঝলো কোনো এক অঘটন ঘটে গিয়েছে। পরদিন দেমিররা সকলে মিলে ক্লোভর্যাক সমুদ্র সৈকতে নেমেছে। হোটেল থেকে কিছুটা দূরে এর অবস্থান। সময়টা এখন বিকেলের দিক, পরন্তু রোদ, মানুষের ভিড় কিছুটা কম এখন। সবুজ ঝাবো নীল পানির উপর দিয়ে ঘুরে এসেছে তারা সকলে। ডলফিন, সিল সহ নানা সামুদ্রিক প্রাণীদের উচ্ছ্বাস চোখে পড়েছে। এখনো মাথার উপর নাম না জানা কতগুলো সামুদ্রিক পাখি উড়ে বেড়াচ্ছে। তারা প্রত্যেকেই দেখতে অত্যাধিক সুন্দর, চোখ জুড়িয়ে যায়। কানে বাজে তাদের কলতান। সকালের দিকে সবাই মিলে লিজার্ড লাইট হাউস ঘুরে এসেছে। সেখান থেকে সমুদ্রের অনাবিল সৌন্দর্য প্রত্যেকের বাক শক্তি কেড়ে নিয়েছে। শত শত ছবি তোলার মাধ্যমে প্রত্যেকের মুহূর্তগুলো আজীবনের জন্য বন্দি করে নিয়েছে। সঙ্গীরা একে অপরের সাথে মধুময় সব স্মৃতি কুড়িয়ে নিচ্ছে। আর নিকো এখানে এসে এক পর্যটকের সাথে ভাব জমিয়ে ফেলেছে।
দলে যুক্ত করে নিয়েছে তাকে ইতিমধ্যে। চারপাশে এত এত আনন্দ উৎসব, তবু দেমির কেমন নিঃসঙ্গ। কিছু ওর অন্তঃস্থল স্পর্শ করতে পারছে না। মন বলছিল ওই সুন্দর প্রাকৃতিক পরিবেশ তার লিলির সাথে উপভোগ করার কথা ছিল। তাহলে এমনটা কেন হলো? সময়ের রূপ, নিষ্ঠুরতম রূপ কেন দেখালো ওকে? বিষণ্ণ মনে এসব ভাবতে ভাবতেই সমুদ্র তীর দিয়ে একা একা হাঁটছিল দেমির। ঠিক তখনই পাশ থেকে অলিভার যোগ দিয়ে বলে, কি হয়েছে আয়রন ম্যান? এখানে আসার পর থেকে কেমন যেন অন্য মনস্ক লাগছে তোমাকে। হঠাৎ অলিভারের এরূপ প্রশ্নে থমকে যায় দেমির। তার অবস্থা কি সত্যি এতটা করুণ হয়ে গিয়েছে যে কেউ ওর বেহাল দশা চোখে দেখতে পাচ্ছে? দেমির স্মিত হেসে কথা কাটানোর জন্য বলে, না তো, এমন কিছুই নয়। দেমিরের অস্বীকারে অলিভার হেসে উঠল। দেমিরের বাহুতে ধাক্কা দিয়ে বলে, ভাবিকে মনে পড়ছে তাই না? কথাটি তিক্ত হলেও সত্য। জিয়ার চিন্তায় দেমিরকে নিঃশেষ করে দিচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছে। ও প্রত্যুত্তরে আর কিছু বলল না, একটু হেসে চুপ থাকলো। অথচ অলিভার থামলো না, নিজের মতো করে দেমিরকে নিয়ে হাসাহাসি করে গেল। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আজ রাতটা তারা জেগেই কাটাবে। সে অনুযায়ী হালকা নাস্তা থেকে শুরু করে লঘু ঘনত্বের হারাম পানীয় পর্যন্ত যোগ হয়েছে এখানে। সকলে মিলে চাপা হইচয়ে মেতে উঠলেও দেমির এখান থেকে একটু দূরত্ব বজায় রেখেছে। এতটা উশৃঙ্খলতাও আবার ওর দ্বারা সম্ভব নয়। সংস্কৃতি এবং ধর্মের পার্থক্য ঘোচানোর জন্য নয়, বরঞ্চ আপন সীমারেখা তৈরির জন্যই সৃষ্টি হয়েছে। এই কথাটুকু সত্য। তাদের নিজেদের মতো ছেড়ে দিয়ে দেমির করিডোরের খোলা জায়গায় চলে এলো। এখানে সমুদ্রের ঢেউয়ের গর্জন, বয়ে চলা সমীরণ ওর বেশ লেগেছে। তবে এখানে এসে দেখা মিলল অলিভারের একলা বসে। দেমির কিছুটা অবাক হলো। হিদারকে ঘুম পাড়িয়ে এসে আড্ডায় যোগ দিয়েছিল সে, কিন্তু এখানে কখন এলো? অলিভার? দেমিরের ডাকে পিছু ঘুরে তাকায় অলিভার, ক্ষীণ হেসে বলে, আরে দেমির, তুমি এখানে কি করছো? ভেবেছি ওদের সাথে আছো। হিদার ঘুমাচ্ছে। আমি যদি উল্লাস করতে গিয়ে এখন সেন্স হারিয়ে ফেলি তাহলে তো সমস্যা। ওর আবার কখন কি প্রয়োজন পড়ে। আমি চাই না ওর কোনো কষ্ট হোক। আর এমনি খোলা বাতাসে শ্বাস নিতে এসেছিলাম, একটু পরেই ঘরে ফিরে যাব। প্রত্যেক কদমে কদমে স্ত্রীর জন্য চিন্তা। দেমির এগিয়ে গিয়ে দাঁড়ালো অলিভারের পাশে। পূর্ণ দৃষ্টি মিলে দেখলো তার উজ্জ্বল চেহারা। তারপর বলল, অনেক ভালোবাসো, তাই না? নিজের চেয়েও বেশি। আকপট স্বীকারোক্তি। কোনো জড়তা নেই। দেমির বলল, যদি কিছু মনে না করো জানতে পারি ভাবির সাথে কি হয়েছিল? অলিভার এক দীর্ঘশ্বাস ছাড়ল। মনে আছে আমাদের ষষ্ঠ সেমিস্টারের মাঝামাঝি সময় আমি বাড়ি গিয়েছিলাম এবং ফিরে অনেক দেরি। এর জন্য কত ঝামেলা হলো। হ্যাঁ মনে আছে, বলেছিলে নিকটাত্মীয় অসুস্থ হয়ে পড়েছে, তোমার সাহায্য লেগেছে। এরপর তুমি কেমন মনমরা হয়ে গেলে, কিন্তু আমরা কেউ কারণ উদ্ধার করতে পারলাম না। ওই হিদার ছিল কিভাবে যেন পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়েছিল। ও কোনোভাবেই বের হতে পারেনি বাসা থেকে। জ্বলন্ত পর্দা ওর গায়ে পেঁচিয়ে গিয়েছিল, রক্ষা হয়নি কোরকম। অথচ দেখো, আমি থাকতে পারিনি ওর পাশে। জীবনের এই মর্মান্তিক সময়ে আমাকে পায়নি ও। অলিভারের গলা কাঁপছে। এখনো সেই ঘটনাটি দাগ দগে ঘা হয়ে জমে আছে হৃদয় কোণে। দেমির ওর কাঁধ আঁকড়ে ধরল। আমি দুঃখিত, বুঝতে পারিনি এতটা কষ্ট হবে তোমার। ব্যথাও পেলেও মনে হয় আমার অন্তরটা বুঝি ছিঁড়ে যাচ্ছে, তাই আর কি। কোনো দিয়ে পানি চলে আসা চোখ ডলে হাসতে হাসতে বলল অলিভার, বন্ধু হয়ে বলছি, কখনো কি মনে দ্বিধা কাজ? না, এক মুহূর্তের জন্যও না। দেমিরের প্রশ্ন শেষ করার আগেই অলিভার বলে উঠল, ও আমার জীবনের এমন এক অবিচ্ছেদ্য অংশ ছিল যাকে ত্যাগ করলে হয়তো আমি নিজেই ভেঙে ধ্বংস হয়ে যেতাম। ও আমার দীর্ঘ 16 বছরের ভালোবাসা। অনুভূতি কাকে বলে আমি ওর থেকেই শিখেছি। ভালোবাসা কাকে বলে ও আমাকে বুঝিয়েছে। আমার বাবা নেই, অর্থের অভাব, অক্সফোর্ডের পড়া নিছক অভানীয় এক বাস্তব আমার জন্য। অথচ নিজের সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করে স্বপ্ন বিসর্জন দিয়ে ও আমাকে এত দূর এনেছে। আমার সম্পর্ক শেষ করার হুমকি দিয়েও আমায় মানিয়েছে। হয়তো বলতে পারো এর সাথে থাকা আমার ওর প্রতি ব্যক্ত করা এক অকৃতজ্ঞ বোধ। অথচ আমার ঈশ্বর জানে এই মেয়েটা আমার জন্য ঠিক কী মানব জাতির জন্য দীর্ঘদিন
অনিচ্ছায় বাধ্য থাকা সম্ভব নয় দেমির। যদি অমনটাই হতো তাহলে আমিও হৃদয়ের সাথে থাকতে পারতাম না। হৃদয় কত করে আমার পিছু ছাড়তে চেয়েছে, কতভাবে অপমান করেছে, আমি যেন ওকে ছেড়ে দেই। ওকে জীবন সঙ্গী বানালে মানুষ নাকি আমাকে নিয়ে হাসবে, অথচ আমি যে মানুষের পরোয়া করি না। ওর দিকে তাকালে আমি ওর জন্য কিছুই দেখি না, সব ভুলে যাই। আমার অন্তর প্রশান্তি লাভ করে। আমি এখনও ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। সেদিনের দুর্ঘটনায় আমার হৃদয় অন্তত বেঁচে গিয়েছিল, যদি না হতো তাহলে এতদিন নিশ্চিন্ত আমিও কোথায় হারিয়ে যেতাম। দেমির শুধু শুনে গেল, নিজেকে যোগ্য মনে হলো না কিছু বলার। তারপর সময় গড়ালো, অলিভার বিদায় নিয়ে চলে গেল, অথচ দেমির সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। একসময় ওর মনে হলো বাতাসে এক ঘ্রাণ ঘুরে বেড়াচ্ছে, দেমিরের অত্যন্ত পছন্দের সেই সুবাস। দেমির উদ্গ্রীব হয়ে আশেপাশে তাকালো, তবে ফুল গাছ এখানে নেই। দূর দূরান্তে কি কোথাও লিলিয়ামের চারা আছে? তবে থাকার তো কথা নয়। দেমির ভীষণ করে ছটফট করে উঠল, মনে হচ্ছে ও শ্বাস নিতে পারছে না। চোখের তারায় একটি চেহারা ভেসে উঠেছে অস্পষ্ট, যার দিকে অবহেলার নজরে তাকিয়েছিল সে। কেমন কণ্ঠ রোধ হয়ে আসছে। দেমির অশান্ত চিত্তে গিয়ে পেতে রাখা চেয়ারে বসলো, বড় বড় করে বার কয়েক শ্বাস ছাড়লো। একটু সামলে উঠতেই হঠাৎ করে ওর মোবাইল বেজে উঠল। নম্বরটি অচেনা। হ্যালো। দেমির, আমি দানিশ বলছি। দানিশের অস্থির কণ্ঠ। দেমিরের ভ্রু কুঁচকে এলো। মিস্টার দানিশের আজ আমার প্রয়োজন পড়ল? দেমির ভাই, আমার ভীষণ দরকার তোকে। তুই এখন কোথায়? পরিস্থিতি ঠিক লাগলো না দেমিরের, চিন্তিত হয়ে বলল, আমি কর্নওয়াল আছি এখন। কেন, কি হয়েছে? আমি এখন পেরু আছি, তাও অ্যাক্সিডেন্টে করে পায়ের বাজে অবস্থা। আমি দেশে যেতে পারছি না ভাই। ওদিকে তোর ভাবিমনির অবস্থা খারাপ, সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। বিস্ময়ে দাঁড়িয়ে পড়ে দেমির। কি বলছো? আমার বাচ্চাটা বাঁচবে কি না বলতে পারছি না। তুই একটু দেখবি ভাই, আমি আর কাকে ভরসা করব? তুমি চিন্তা করো না, আমি নেক্সট ফ্লাইটেই দেশে ফিরছি। চিন্তিত মনে কল কাটলো দেমির, গলা শুকিয়ে আসলো। কি হচ্ছে এসব? আসমান কেমন মনমরা হয়ে আছে, কালো বাদলের দলেরা ঘুরে বেড়াচ্ছে সেটাই। থেমে থেমে ভারী গর্জন শোনা যাচ্ছে। এক প্রকার সংকটাপন্ন পরিস্থিতিতেই দেমিরের ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রত্যেকের মাঝে উৎকণ্ঠা ও আতঙ্ক ছিল স্পষ্ট। তবে নিরাপদে দেশে ফিরে দীর্ঘ যাত্রার পরও স্বস্তি মেলেনি দেমিরের। তার কাজ তো সবেমাত্র শুরু হচ্ছে। রাত 10টা পেরিয়ে গেলেও ও অপেক্ষা না করে রীতিমতো ছুটল ঢাকার এক স্বনামধন্য প্রাইভেট হাসপাতালে, যেখানে তনিমাকে মুমূর্ষু অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। বিমানের চড়ার পর আর কোনো খবর নেওয়া সম্ভব হয়নি তার পক্ষে। দানিশ নিজেও পুরো পরিস্থিতি সম্পর্কে তেমন একটা অবগত নয়। তনিমার পরিবার শুরু থেকেই দানিশের উপর নারাজ, রয়েছে তার প্রতি চাপা ক্ষোভ। অতি আদর আহ্লাদে বড় হওয়া মেয়ের জন্য এরও বেশি বয়সের পার্থক্য থাকা ছেলে তাদের পছন্দ হয়নি। উপরন্তু দানিশও কখনো তার শ্বশুরবাড়ির লোকদের বিশেষ সম্মান কিংবা সমীহ করে চলেনি। সেই পরিবারের একমাত্র মেয়ের জামাই হওয়া সত্ত্বেও দানিশ ছিল বড্ড উদাসীন ও দায়িত্বহীন। তনিমাকে একা ছেড়ে তার দেশান্তরে ঘুরে বেড়ানোর মতো বাউন্ডুলের স্বভাব তাদের সবার চক্ষুশূল। এত কিছুর পরও এবার যখন তনিমার এই অতি প্রয়োজনীয় সময়েও দানিশের মাঝে কোনো কাণ্ডজ্ঞান লক্ষ্য করা যায়নি, এরপর থেকে তারা আরও প্রধান্বিত হয়ে উঠেছে। সুদূর ভিন্ন মহাদেশে অবস্থানরত দানিশের সাথে তারা আর যোগাযোগ করছে না, তাই সকল প্রকার তথ্য আদান প্রদান বন্ধ। মুক্তার সময়ের মধ্যেও শেফালি ও ড্রাইভারকে ডেকে নিয়ে সে তাৎক্ষণিক হাসপাতালে চলে যেতে পেরেছে বলেই কিছুটা পরিস্থিতির আঁচ পাওয়া গিয়েছিল, নতুবা তাও সম্ভব হতো না। নিচে রিসেপশনে জিজ্ঞাসা করে দেমির চড়ে উঠল লিফটে। এই মুহূর্তে 13তম তলার তনিমার অবস্থান। মানসিকভাবে অবসন্ন থাকায় দেমির নিজেও প্রচণ্ড ক্লান্ত বোধ করছে, কিন্তু অনাগত সেই ছোট প্রাণটির জন্য চিন্তা তাকে অত্যন্ত ভয় পাইয়ে দিয়েছে। রাতের এই সময়টিতে হাসপাতালে মানুষের আনাগোনা তুলনামূলকভাবে একটু কম। তাছাড়া এরূপ ব্যয়বহুল প্রতিষ্ঠানে যাতায়াত সাধারণ মানুষ সর্বোচ্চ এড়িয়ে চলারই চেষ্টা করে। লিফট কাঙ্ক্ষিত তলায় চলে আসতেই দেমির বেরিয়ে আসে। অভিব্যক্তি তার শীতল, অভাবে এক কাঠিন্যতা। সে জানে এখানে তার আগমন ভালো চোখে দেখা হবে না, তাই আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছেও। চোখ ঘুরিয়ে কেবিন নম্বরগুলো খেয়াল করে দেমির। নির্দিষ্ট কক্ষ খুঁজে পেতেই সেখানে গিয়ে মৃদু বলে আঙ্গুল দিয়ে শব্দ করে,
নিস্তব্ধ করিডোরে সেই আওয়াজ কিছুটা জোরেই আলোড়ন তুলে। মিনিট খানেক বাদে এক মধ্যবয়স্কা ভদ্র মহিলা দরজা খুলে দাঁড়ান সম্মুখে। এই চেহারাটি বহু পূর্বেই হাতে গোনা কয়েকবার তেমনি দেখেছিল মাস্টার মাইন্ড সোলস। এই পরাকালীন বিশেষ দিনগুলোতে ও অভিভাবক সম্মেলনে তিনি মেয়ের পক্ষ থেকে চলে আসতেন। প্রায় এক যুগের মতো দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। নিপতিত তীব্র নজরে দেমের বিব্রত বোধ করা থেকে নিজেকে সামলালো। গুরুজনের সম্মান হেতু মৃদু কণ্ঠে সালাম জানালো। ভদ্র মহিলা চিবুক ততক্ষণে শক্ত হয়ে এসেছে। তনিমার অপার সৌন্দর্য সিংহভাগ যে ওনার থেকে এসেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি থমথমে কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন, তুমি এখানে কেন? প্রশ্নটা অনুচিত, তবু দেমির মায়ের বয়স্ক কারোর সাথে তর্কে জড়াতে চাইল না। আমার দায়িত্ব এবং অধিকার দুটোই রয়েছে। অথচ যার সবার আগে থাকা উচিত ছিল সে নেই। অবশ্য কখনোই থাকে না সে। কণ্ঠে চাপা রাগ ও বিদ্রুপ। তবে দেমি সেসবের তোয়াক্কা করল না। আমি কারো পক্ষ নিতে কিংবা সাফাই গাইতে এখানে আসিনি। যে প্রাণের আগমনে আমরা সবাই একসময় উচ্ছ্বাসিত ছিলাম, আমি তার চাচ্ছু হই। সেই সম্পর্কের টান থেকে এসেছি। দেশে থাকলে এই সময়টাতে যে এতক্ষণে প্রথম সারিতে আমারই অবস্থান থাকতো, এই বিষয়ে কোনো দ্বিতীয় কোনো প্রশ্ন তোলার সুযোগ মিলত না কারো। তুমি যে তোমার ভাই ভাবি ঠিক কতটা আপন সেটা আমার জানা আছে। তার উপর আমার মেয়ের পাশে তোমাকে সহ্য করা আমার জন্য অনেক কঠিন। তার চেয়ে ভালো তুমি এখান থেকে চলে যাও। ডেমির মুখ শক্ত করে বলে, আমি আপনার মেয়ের পাশে থাকতে আসিনি। আমার আসার কারণ আপনাকে প্রথমেই স্পষ্ট করেছি আমি। দেখো, বেশি কথা বলো না। আমি মা। কেবিনের ভেতর থেকে এক দুর্বল নারী কণ্ঠ ভেসে আসে। তনিমার মা একবার তীক্ষ্ণ দৃষ্টি দেমিরের উপর নিবদ্ধ করে পেছন ফিরেন। ওকে আসতে দাও। তনু, তুমি বুঝতে পারছো না, আমার কষ্ট আর বাড়িও না। মেয়ের কথা চিন্তা করে ভদ্র মহিলা সরে দাঁড়ালেন। বিরস তেতু মুখ করে সোজা বেরিয়ে গেলেন কক্ষ থেকে, যেন দেমিরের উপস্থিতিও তার কাছে বিষাক্ত। অবশ্য তার কারণটি অযৌক্তিক নয়। দেমিরকে ভালোবেসে তনিমা যে কষ্ট পেয়েছে, যে আগুনে নিজেকে জ্বালিয়ে শেষ করেছে, তার সম্মুখে এতটুকু বিতৃষ্ণা গ্রহণযোগ্য। কোনো মা তার সন্তানকে কষ্ট পেতে দেখতে চায় না। সন্তানের ভুল থাকলেও একসময় মাতৃ হৃদয়ও নরম হয়ে আসে। তখন আর কোনো যুক্তি কাজে আসে না। দেমির ধীর কদমে ভেতরে প্রবেশ করে। যার থেকে বড্ড অবহেলা ও ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল দেমির, আজ তার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। হাসপাতালের বেডে শুয়ে আছে তনিমা। নিস্তেজ শরীরটি যেন বিছানার সাথে মিশে গিয়েছে। চেহারায় ঘন আধার, শুষ্ক ঠোঁট, পাণ্ডুর মুখশ্রী, অসুস্থ বদন। এক হাতে ক্যানোলা লাগানো, স্যালাইন চলছে ধীর গতিতে। পরিকল্পনা মাফিক কেমন যেন দেমির কঠোর ব্যবহার করতে পারল না তার সাথে, হতে পারল না নির্দয় রূপ দেখাতে। ক্ষীণ স্বরে বলল, কেমন আছো? এই প্রশ্নে তনিমার শুষ্ক ফেটে আসা ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটে। নিচু গলায় বলে, দেখছোই তো, ঠিক যেমনটা হয়তো চেয়েছিলে। অন্যদের নিজের মতো ভেবো না। শক্ত প্রত্যুত্তর করে আশেপাশে তাকায় দেমির, যেন কিছু একটা খোঁজার চেষ্টা। তনিমা যেন বুঝলো, তাই একবারই বলল, কেবল 7 মাস হয়েছিল ওর। 7 মাস? অপরিপক্ক। সত্যি বলতে দেমির সময়ের হিসেব করেনি। ওর ভয়টা আরো বেড়ে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তাহলে কি? বেঁচে আছে, ইনকিউবেটরে রাখা। আমি পরে যাওয়ায় ওর বাম হাতে জোরালো আঘাত লেগেছে। সব মিলিয়ে ডাক্তাররা কোনো রূপ আশা রাখতে নিষেধ করেছেন। অনুভূতিহীন কণ্ঠস্বর তনিমার। বিভীষিকাময় কাহিনী শুনে দেমির হৃদয় খামচে উঠল। হঠাৎ তনিমা অপর পাশে মুখ ফিরিয়ে বলল, তোমার ভাইকে বলে দিও সে মেয়ের বাবা হয়েছে। ও যদি বেঁচে যায় তাহলে ভবিষ্যতে বাবা ডাক শুনতে পাবে, আর না হলে তার কপালে আর সন্তান সুখ নেই। সেই ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। বিস্ময় সমেত দৃষ্টি ঘুরিয়ে নিতে চাইল দেমির। এসব কি শুনছেও? ঘুণাক্ষরেও দেমির এরূপ কিছু চায়নি তনিমার জন্য। তাহলে কি এবার মহান বিচারকের যোগ্য বিচার হচ্ছে? ও একবারই কিছু বলবে তার আগেই ডাক্তারের আগমন ঘটে। আজকের জন্য ওনার কাজের সময় প্রায় শেষ প্রান্তে, তাই যাওয়ার পূর্বে রোগীকে আরেকবার পরখ করে যাবেন তিনি।
আপনি একটু বাইরে যান, আমি পেশেন্টকে দেখব। শিওর? দেমির বেরিয়ে যেতে নিয়েও থেমে গেল। একবার ইতস্তত করে তনিমাকে দেখে ডাক্তারকে বলল, আমি কি একবারও বেবিকে দেখতে পারি? আপনি? আমি ওর চাচ্চু হই। এখন তো ভিজিটিং আওয়ার শেষ হয়ে গিয়েছে, তবুও যেহেতু চাইছেন কাছের ঘরের বাইরে থেকে দেখতে পারেন। এতেই চলবে। বাইরে অপেক্ষা করুন, নার্স এসে আপনাকে নিয়ে যাবে। নার্সের পদ অনুসরণ করে দেমির যখন শিশু বিভাগে গেল, তখন আচমকা ওর মনটা কেমন অজানা অনুভূতিতে শিউরে উঠল। দেয়াল জুড়ে নানান বাচ্চাদের ছবি ঝুলিয়ে রাখা, এত মিষ্টি তারা দেখতে, যেন এক একটা স্বর্গীয় ফুল। মাঝে মাঝে নবজাতকদের চোখে পড়ছে। বাচ্চাদের দেখতে দেখতে কোনো কারণ ছাড়াই একটি পুরনো ঘটনা মনে পড়ে গেল দেমিরের। সময়টা তখন দেমির জিয়ার প্রথম বিবাহবার্ষিকী। জিয়ার ইচ্ছেতেই কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন সেদিন হয়নি। ছোট্ট ছিমছাম ব্যবস্থা করে দুজনে মিলে এই দিনটি স্মরণীয় করেছিল। সাথে ছিল একে অপরের সান্নিধ্য। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।